ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে সর্বপ্রথম এইচটিএমএল শিখতে হবে এবং এইচটিএমএল হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইনের বয়লার প্লেট বা হচ্ছে আপনি কঙ্কাল বলতে পারেন। তো এইচটিএমএল শেখার গুরুত্ব অবশ্যই অপরিসীম এবং এইচটিএমএলটা আপনি এই ভিডিওর মাধ্যমে পড়ে শিখতে পারবেন। আপনি প্র্যাকটিস করার মাধ্যমে এইচটিএমএল কোডে শিখে প্র্যাকটিস করার মাধ্যমে আরও ভালো করতে পারবেন। তো আমি শুরু করতেছি। তো প্রথমত আপনার যদি এইচটিএমএল আপনি কোডিং করতে যান তাহলে আপনার একটা কোড এডিটর লাগবে এবং কোড এডিটর হচ্ছে আমি আমি সবাইকে বলি যে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে। এটা হচ্ছে কি ডেভেলপারদের জন্য খুবই একটা ভালো কোড এডিটর এবং এখানে ডাউনলোড করলে জাস্ট ডাউনলোড হয়ে যাবে এবং এটা ইনস্টল করা খুব সহজ। জাস্ট ফোল্ডার মানে অ্যাপ্লিকেশনের উপর ডবল ক্লিক করলে আপনি ওটা ইনস্টল করা শুরু করবে। তো আমি একটা ফোল্ডার এখানে করে নিচ্ছি। তো এইচটিএমএল নামে একটা ফোল্ডার করে নিচ্ছি, ঠিক আছে? এবং এই ফোল্ডারটাকে আমরা তো ওপেন করবো। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড আমি ওপেন করলাম এবং ওপেন করার পরে এইখানে জাস্ট আমি এখানে ফাইলে যাব, ওপেন ফোল্ডারে ক্লিক করব এবং আমি এখান থেকে ডেস্কটপে যাব। ওকে, ডেস্কটপে যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এইচটিএমএল যে কোডের ফোল্ডারটা করলাম এটা সিলেক্ট করব। তাহলে ফোল্ডারটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন একটা ফাইল ক্রিয়েট করতে পারবো। এখানে এখানে দেখেন যে একটা চিহ্ন আছে প্লাস আইকন এবং এখানে এটা হচ্ছে প্রজেক্ট তৈরি করার ফাইল, নিউ ফাইল। তো এখানে জাস্ট আমি লিখবো ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? ক্লিক করার পরে কী হবে, এটা কোড করতে পারবো। এখন আমি এটা কোলাপস করে দিচ্ছি এবং এটা আমি ছোট করে নিচ্ছি। তো তার আগে আপনাকে যেটা করতে হবে, একটা এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে এখান থেকে, লাইভ সার্ভার নামে, লাইভ সার্ভার, ঠিক আছে? তো লাইভ সার্ভার আপনি ইনস্টল করে নেন তাহলে কী হবে, এটা আপনি লাইভে দেখতে পারবেন এবং এটা যখন আপনি চেঞ্জ করবেন তখন ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে ব্রাউজারে। তো দেওয়ার পরে আমি এখানে জাস্ট গো টু লাইভে গেলাম। তো যাওয়ার পর কী হবে, ব্রাউজারে এটা অটোমেটিক্যালি শো করবে, অর্থাৎ কোডটা চেঞ্জ দেখাবে। ওকে, আমি এখানে ছোট করে নিলাম এটা। তো এটা যদি আমি একটু প্লাস আইকন দিয়ে বড় করি এবং ব্রাউজারও যদি একটু বড় করে নিই। আচ্ছা, এখন আমি এইচটিএমএল কোডটা শুরু করব। তো এইচটিএমএল মূল কাঠামোটা আমি যদি লিখতে যাই, প্রথমত লিখতে শুরু করলাম ডক টাইপ দিয়ে। তো ডক টাইপ এইচটিএমএল সিলেক্ট করে দিলাম, তার মানে ডকুমেন্টের এইচটিএমএল এর হবে এবং তারপরে একটা ট্যাগ ইউজ করবো, সেটা হচ্ছে এইচটিএমএল এবং এইচটিএমএল হচ্ছে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ। অর্থাৎ এইচটিএমএল হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং দুইটাই ট্যাগ। আমি ক্লোজিংটাও দিয়ে দিচ্ছি এইচটিএমএল এবং এইচটিএমএল ক্লোজিং দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই স্ল্যাশ চিহ্ন দিতে হবে সেম ট্যাগের মধ্যে, তাহলে এটা ক্লোজিং হবে এবং এর মধ্যে কিন্তু সম্পূর্ণ এইচটিএমএল কোডটা লিখতে হয়। এবং এর মধ্যে আরেক দুইটা অপশন থাকে, একটা হচ্ছে হেড মানে মাথা এবং বিওডিওয়াই বডি। তো মাথা এবং বডি, এই বডির মধ্যে সব কন্টেন্ট থাকে যেগুলো ব্রাউজারে দেখা যায়, আর হেডিংয়ের মধ্যে যে কন্টেন্ট থাকে সেগুলো হচ্ছে ব্রাউজারের এইখানে শো করে না। বাট এখানে আমরা বিভিন্ন লজিক্যাল কাজ, বিভিন্ন কিছু লিঙ্ক করানো এগুলো করতে পারি। তো এখানে জাস্ট লিখতে হবে আপনাকে টাইটেল। তাহলে কি হবে, ডকুমেন্টেশনের টাইটেল, অর্থাৎ আমি এখানে বলি হচ্ছে লার্নিং এইচটিএমএল। তো দেখেন এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, লার্নিং এইচটিএমএল, রাইট? তো এখানে আমি কিছু একটা আরও কিছু ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে মেটা। এটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে যে আমার এটা যেমন হচ্ছে কার্সেট দিলাম এবং আরেকটা মেটা ট্যাগ আছে, সেটা হচ্ছে মেটা, এবং এই মেটার হচ্ছে আমি নেম দিলাম ভিউ পোর্ট। ওকে, সো এটা আমি একটু ভিউ এবং র্যাপিং করে নিচ্ছি। তো ভিউ পোর্ট অর্থাৎ আমার এটা হচ্ছে রেসপন্সিভের জন্য এটা খুবই প্রয়োজন। উইথটা দিচ্ছি যে ডিভাইস অনুযায়ী উইথ হবে এবং ইনিশিয়াল স্কেল হচ্ছে 1.0 এখানে শুরু হবে। তো এটা হচ্ছে সবগুলো মানে এটা হচ্ছে এইচটিএমএল কোড লেখার জন্য শুরুতে লিখতে হবে আমাকে। তো লিখলে কী হবে, এটা হচ্ছে মানে এইচটিএমএল বয়লার প্লেট বলতে পারেন এক কথায়। তো এইটুকু লিখলেই জাস্ট এনাফ, এইটুকু ইনিশিয়ালি শুরুতে জানতে হবে। তো এরপর আপনি বডিটা কোড শুরু করবেন। এখন এটা হচ্ছে মূল কাঠামো। আর এইচটিএমএল এর কিছু বিষয় আছে, মানে কয়েকটি ভাগে ভাগ করেছি, তার মধ্যে আমি প্রথম ভাগ আসতেছি হচ্ছে টেক্সট ফরম্যাটিং।
তো তার আগে আমি HTML এর এখন আমরা জানবো ট্যাগের ধরন, অর্থাৎ আমরা যে ইউজ করতেছি, যেমন হেড ট্যাগ, হেড ইউজ করলাম, এখানে বডি ইউজ করলাম, তাই না? এগুলো বলতেছি ট্যাগ, অর্থাৎ HTML এর ডিজাইনটা যেভাবে তৈরি করা হয় এক একটা ট্যাগ দিয়ে তৈরি করা হয়। তো এগুলো বলতেছি ট্যাগ। এবং এই ট্যাগগুলোর হচ্ছে দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে যার ক্লোজিং এবং ওপেনিং দুইটাই ট্যাগ, মানে দুইটাই আছে। যেমন আমরা যদি বডি দেখি, বডির ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে, অর্থাৎ এটা হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। আর আরেকটা আছে হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, অর্থাৎ এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা নিজেই মানে এটা ওপেনিং এবং ক্লোজিং নিজেই একাই। তো এই দুই ধরনের ট্যাগ আছে, এটা জাস্ট মনে রাখতে হবে, এবং এগুলোতে আমরা ট্যাগ বলতেছি, জাস্ট এইটুকুই। তো এরপর আমরা যাবো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। তো HTML-এ যেহেতু মানে একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে টেক্সট এবং ইমেজ প্রয়োজন হয়, তো দুইটার জন্য আমরা জাস্ট হচ্ছে টেক্সট ফরম্যাটিং করা প্রথমে শিখব। তো টেক্সটের জন্য HTML-এ আছে হচ্ছে হেডিং এবং প্যারাগ্রাফ, যেটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুইটার প্রয়োজন হয় বেশি। তো হেডিংয়ের এইচতে বোঝায় হেডিং, এবং হেডিংয়ের হচ্ছে 6টা হেডিং আছে, তার মধ্যে হেডিং নাম্বার 1 যেমন এরিয়ার লার্নিং HTML, এটা হচ্ছে হেডিংয়ের 1 নাম্বার ট্যাগ। এবং আরেকটা আছে হচ্ছে হেডিংয়ের, এরকমভাবে হেডিংয়ের আপনি যদি দেখেন, হেডিংয়ের হচ্ছে অনেকগুলো ট্যাগ আছে, যেমন এল LERNING লার্নিং HTML। তো কী হবে, তো যখন আপনি একটা করে ট্যাগ মানে বাড়াবেন, 1 2 3 করে যাবে, তখন এটা আসলে ছোট হতে থাকবে। তো এইভাবে 6 পর্যন্ত আছে, ঠিক আছে? 6 পর্যন্ত আছে। এবং ওকে, সো এটা হচ্ছে হেডিং, এবং হেডিংয়ের পরে আছে হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পি ট্যাগ। এবং পি ট্যাগের মধ্যে আমরা যদি লরেম লিখি, দেখেন একটা প্যারাগ্রাফ ওপেন হয়েছে, এবং আমি চাইলে আরেকটা প্যারাগ্রাফ লিখতে পারি এর নিচে। অর্থাৎ আমরা প্যারাগ্রাফটা কি আমি বোঝানোর জন্য লিখতেছি যে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, অর্থাৎ আমরা একটা প্যারাগ্রাফ আকারে ভাগ করতেছি। প্যারাগ্রাফ অবশ্যই জানেন সবাই। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ। এবং আরও কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ আছে, যেমন বোল্ডের জন্য আমরা ইউজ করি বি, এবং আন্ডারলাইনের জন্য আমরা ইউজ করি ইউ, ইটালিকের জন্য ইউজ করি আই। যেমন এখানে যদি আমি আই ইউজ করি, যেমন এখানে আমি আই ট্যাগ ইউজ করি, তাহলে এইটুকু যদি আমি আই ট্যাগের মধ্যে দিই, তাহলে কিন্তু এটা ইটালিক হয়ে যাচ্ছে, তাই না? আমরা যদি এটা বোল্ড করতে চাই, তাহলে এটাকে আমি এখানে সাপোজ আমি বি লিখলাম, বি ট্যাগ, এবং বি ট্যাগের মধ্যে আমি এইটুকু দিয়ে দিলাম, তাহলে কী হবে, বোল্ড হবে। অর্থাৎ একটা টেক্সটকে বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ ইউজ করি। তো এরকমভাবে টেক্সট ফরম্যাটিং করার জন্য আন্ডারলাইন, বোল্ড এবং ইটালিক এগুলোই ম্যাক্সিমাম প্রয়োজন হয়। তো এটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। এবং টেক্সট ফরম্যাটিংয়ের এই H1 এবং পি, এই দুটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন হয়। এছাড়া আরও কিছু ট্যাগ আছে, যেমন আর্টিকেল ট্যাগ। আর্টিকেল ট্যাগের মধ্যে আমরা বিভিন্ন আর্টিকেলের কন্টেন্ট লিখি, যেমন টাইটেলের জন্য H3 লিখলাম, তো 3 লিখে আমি হেডিং, এবং এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে আর্টিকেল ট্যাগ। এরকম অসংখ্য ট্যাগ আছে, জাস্ট আমি ট্যাগের লিস্ট দিয়ে দেবো, আপনার ট্যাগের লিস্টগুলো দেখতে পারেন। এরপর আমরা যাই হচ্ছে লিস্ট ট্যাগ, অর্থাৎ HTML এর মধ্যে কোনো কিছু যদি লিস্ট তৈরি করতে চাই আমি, তাহলে এটা কী করে করতে পারি, রাইট? সো HTML যদি আমরা লিস্ট তৈরি করতে চাই, তাহলে আমরা দুই ধরনের করতে পারি। একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং একটা হচ্ছে অর্ডারের লিস্ট। তো অর্ডারের লিস্টে কি, এটা হচ্ছে অর্ডারেড, অর্থাৎ 1 2 3 4 এরকমভাবে শো করবে। এবং আনঅর্ডারেড লিস্ট হচ্ছে যেটা 1 2 3 হবে না, অর্থাৎ কোনো মানে লিস্টিংটা অর্ডারেড হবে না। আর আমরা অর্ডারেড লিস্টের জন্য আমরা অর্ডারের এই জন্য ও লিখব, এবং লিস্টের জন্য এল লিখব। ওএলতে অর্ডারেড লিস্ট, এবং এর মধ্যে আমি লিস্টের বিভিন্ন উপাদান লিখবো, অর্থাৎ এলআই লিখবো, এবং এলআই এর মধ্যে আমি লিখতে পারি বিভিন্ন উপাদান, যেমন হচ্ছে লিস্ট 1। তো দেখেন এখানে কিন্তু লিস্ট 1 এক হিসেবে শো করতেছে, তাই না? তো লিস্ট আইটেম লিখি, আচ্ছা এটা কিন্তু একটা সিরিয়াল নাম্বার শো করতেছে। আমি যদি আরেকটা এলআই লিখি, এবং এর মধ্যে যদি লিখি লিস্ট আইটেম, এটা কিন্তু দুইটা দেখাচ্ছে, তাই তো?
তো এরপরে যদি আমি আরেকটা লিখি এলআই, তাহলে এভাবে আপনি শো করে দিতে পারবেন ইচ্ছা মতো। এটা হচ্ছে কিন্তু অর্ডারেড লিস্ট, তার জন্য 1 2 3 লেখা যাচ্ছে। আমি যদি আনঅর্ডারেড লিস্ট শেষ করে দিই, সে আনঅর্ডারেটের জন্য ইউ এবং এর জন্য আর এল, ইউএল লিখবো এবং এর মধ্যে আমি হচ্ছে লিস্ট লিখবো, একই সেম জিনিস লিস্ট। তো লেখার পরে কী হবে, এটা হচ্ছে আনঅর্ডারেড হবে, অর্থাৎ কোনো অর্ডার হবে না, 1 2 3 এরকম অর্ডার হবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে কমন বিষয় এর নাই। আর নেস্টিং করতে চাইলে যদি একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট করতে চান, তাহলে আপনি এটা কাট করলেন, করে আপনি সাপোজ এটার মধ্যে আরও 3টা লিস্ট অ্যাড করতে যাচ্ছেন, তো এখানে ক্লিক দিবেন। কী হবে, এটার আন্ডারে 3টা লিস্ট হয়ে যাবে। জাস্ট আপনি যদি আরও চান, এখানে এর আন্ডারে আরও একটা লিস্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা অনেকটা করা যাবে। তো এটা হচ্ছে লিস্ট। এবং এরপরে আমরা শিখবো হচ্ছে ইমেজ এবং লিঙ্ক ট্যাগ। ওকে, এর আগে আমি একটা ইমেজ এটা নিয়ে নিই। সাপোজ আমি হচ্ছে এই ইমেজটা কপি করলাম, করে আমি হচ্ছে এই প্রজেক্টের ফোল্ডার আছে, এর মধ্যে আমি একটা ইমেজ পেস্ট করলাম এবং এটা রিনেম করে আমি এটা আইএমজি করে দিই। ঠিক আছে, img.jpg। তো করার পরে আমি কি করব, এখানে ইমেজ ট্যাগ ইউজ করব। ইমেজ হচ্ছে একটা আপনার ওপেনিং, মানে সেলফ ক্লোজিং, এটার কোনো ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নেই। তো যার কারণে আমি জাস্ট আইএমজি লিখবো ইমেজ, এবং ইমেজ ট্যাগের 2টা অ্যাট্রিবিউট মানে মোটামুটি দিতে হয়। কারণ কারণ হচ্ছে মানে বলতেছি সোর্সটা হতে বাধ্যতামূলক এবং এএলটি এটা হচ্ছে বাধ্যতামূলক না। কিন্তু এএলটি কেন দিতে হয় আমি দেখাই। যে আপনি যখন ইমেজ ট্যাগ ইউজ করতেছেন এবং যখন ইমেজের পার্টটা পাবে না, সোর্স যখন থাকবে না, তো তখন কিন্তু এখানে আমি যদি একটা কোনো মানে লিখি যে আইএমজি ইমেজ, তাহলে দেখেন এখানে কিন্তু নাম শো করতেছে। বাট আপনি যদি আপনি যদি এএলটি না দিতেন, অ্যাট্রিবিউট না দিতেন, তাহলে কিন্তু এখানে শো করতো না। ঠিক আছে? তো এটা খেয়াল রাখতে হবে। এখন আমি এখানে ইমেজের পার্টটা সিলেক্ট করে দেবো কিভাবে। আমার এটা কিন্তু রুট ফোল্ডারে আছে, সেই জন্য আমি ইমেজের নাম দিলাম। যদি কোনোটা সাব ফোল্ডারে থাকতো, তাহলে আমি সেই ফোল্ডারের নাম দিতাম, তারপরে স্ল্যাশ দিয়ে ইমেজের নাম দিতাম। তো এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, জাস্ট ইমেজটা আছে কিন্তু অনেক বড় হয়ে গেছে। তার জন্য আমি একটা অ্যাট্রিবিউট দিব হচ্ছে উইথ, WID ইজ উইথ। উইথ দিব আমি হচ্ছে, সাপোজ আমি দিলাম হচ্ছে 500 দিলাম। আচ্ছা, এখানে 400 দিই। আর ব্রাউজারটা আমার হচ্ছে জুম করা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা, তো এরকম ইমেজ শো করতেছে এবং এর আমি হাইটও সেট করতে পারি ইচ্ছা করলে। তো ইমেজ এইটা, এবং এরপর আমি শিখবো হচ্ছে লিঙ্ক। তো লিঙ্কটা কি, এটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা হাইপার লিঙ্ক আমরা লিঙ্ক করতে পারি। তো লিঙ্কের জন্য আমরা কিটা ইউজ করব, দেখেন লিঙ্ক মানে হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক। আমরা বলতেছি অ্যাঙ্কর লিঙ্ক, অ্যাঙ্কর লিঙ্কের এই জন্য আমরা ইউজ করব। তো যদি আমি ট্যাগ ইউজ করি, তো এর মধ্যে একটা বাধ্যতামূলক আপনার হচ্ছে অ্যাট্রিবিউট থাকে। তো অ্যাট্রিবিউটটা হচ্ছে HREF। এইচ বলতে বোঝায় যে হাইপার টেক্সট, হাইপার, এবং আর তে বোঝায় রেফারেন্স, অর্থাৎ হাইপার রেফারেন্স। কোন রেফারেন্স আসলে ওপেন হবে এটা শো করে। তো আমি এখানে ডট সাপোজ আমার যে ওয়েবসাইট .com এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি হবে, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু হবে, কিন্তু লিঙ্কটা শো করতেছে না, কারণ এখানে আমি কোনো লিঙ্কের টেক্সট দিই নাই। লিঙ্কের টেক্সট দিলাম হচ্ছে যে ক্লিক মি। ওকে, এখানে ক্লিক মি, এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে আমার একটা বিয়ারটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাছাড়া এটা ইনলাইন শো করবে, এটা উপর নিচে শো করবে না। তো বিয়ারটা ইউজ করবে। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে, আমার কিউবিক চ্যাপ্টার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো যেহেতু আমি HTTP ইউজ করি নাই, এই জন্য কিন্তু এটা এরকম শো করতেছে, TPS সরি। তো এটা যদি আমি ইউজ করতাম, তাহলে কিন্তু আমি যদি ক্লিক করি, দেখেন ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে নিয়ে চলে গেছে। তো যদি আমি HTTP না ইউজ করি, তাহলে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে, তো মানে পুরো লিঙ্কটা দিতে হবে, কারণ তাছাড়া তো ভাবতেছে এরকম এই ওয়েবসাইটের কোনো লিঙ্ক। তো আমি চাইলে কিন্তু এই ইমেজটাকেই
লিঙ্ক ট্যাগের মধ্যে দিতে পারি, রাইট? লিঙ্ক ট্যাগের মধ্যে দিতে পারি। এতে করে কী হবে, আমি যদি ইমেজে ক্লিক করি দেন আমার ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, ঠিক আছে? ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে জাস্ট ইমেজ ট্যাগের কারসাজি, অর্থাৎ ইমেজ এবং এ ট্যাগ। এরপর আমরা যাব হচ্ছে টেবিল ট্যাগ, ঠিক আছে? তো কোনো একটা টেবিল তৈরি করার জন্য আমাকে টেবিল ট্যাগ ইউজ করতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে একটা টেবিল যখন থাকে, টেবিলের যখন আমরা মানে বাম থেকে ডান দিকে যাই, এটা হচ্ছে এক একটা সারি বোঝায় এবং যখন আমরা উপর থেকে নিচে যাই, হ্যাঁ, এটা হচ্ছে একটা করে কলাম। আমি যদি এখানে দেখাই যে আমি যদি টেবিল ট্যাগ ইউজ করি, হ্যাঁ, টেবিল ট্যাগ ইউজ করি, টেবিল ট্যাগের মধ্যে জাস্ট দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে সারি এবং কলাম। এবং আমরা যদি হচ্ছে মানে একটা এর মধ্যে কিন্তু বিভিন্ন কলাম থাকে, অর্থাৎ একটা এর মধ্যে বিভিন্ন কলামগুলো থাকে। তো আমরা যদি র আচ্ছা, তার আগে একটা কাজ করি। আচ্ছা, টেবিলে একটা বর্ডার দিয়ে দিই, 1 এবং বর্ডার দিয়ে দিই 2 এবং স্টাইল দিলাম যে বর্ডার 1 পিক্সেল সলিড রেড, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। এরপর আমরা মানে টেবিলের টেবিলে বোঝানোর জন্য ভালো করে, তো আমরা টিতে টেবিল এবং আরতে টেবিল এবং এটা দেওয়ার পরে আমরা টেবিল শুরু হবে এবং টিডিতে টেবিল ডাটা এবং টেবিল ডাটা শুরু হবে। এখানে আমি বললাম হচ্ছে যে কল 01, দেখেন এখানে কিন্তু একটা ডাটা শো করছে, তাই না? তো এরপরে যদি আমি আরেকটা ডাটা নিতে চাই, আরেকটা মানে কলাম তৈরি করতে চাই, তাহলে কিন্তু এখানে আমরা লিখতে পারি কল 2 এবং এভাবে আমরা আরও লিখতে পারি। জাস্ট আমি যদি আরেকটা মানে তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমি এটা কপি করলে হয়ে যাচ্ছে। দেখা যায় এটা কিন্তু হয়ে গেছে। এভাবে আমি বাড়াইতে পারি, অর্থাৎ আমরা যদি তৈরি বাড়াইতে চাই তাহলে টিআর বাড়াইতে হবে এবং আমরা যদি কলাম বাড়াইতে চাই তাহলে টিডি অর্থাৎ টেবিল ডাটা বাড়াইতে হবে। জাস্ট সিম্পল। ওকে, তো টেবিল ট্যাগ শেখার পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফর্ম, ঠিক আছে? তো ফর্ম শেখার জন্য আমরা যদি কোনো একটা ফর্ম বানাইতে চাই HTML এ, তাহলে আমাকে ফর্ম ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? FORM ফর্ম এবং অ্যাকশনটা আমার এখন লাগতেছে না, অ্যাকশনটা যখন আমরা ব্যাক এন্ডের কোড করবো তখন লাগবে। এবং ফর্মের মধ্যে আমার বিভিন্ন ট্যাগ থাকবে। তো প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইম্পোর্ট, ঠিক আছে? ইম্পোর্ট, তো ইনপুটটা হচ্ছে কি যে আমরা যখন কোনো একটা ইনপুট নিই জেনারেলি, তো সেইটা হচ্ছে ইনপুট ট্যাগ ইউজ করতে হবে এবং এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ এবং এই ট্যাগের মধ্যে বিভিন্ন টাইপ থাকে। টাইপটা ইম্পর্টেন্ট। টেক্সট থাকলে শুধুমাত্র টেক্সট হবে। এখানে যদি আমরা নাম্বার দিই তাহলে শুধুমাত্র আমরা নাম্বার ইনপুট দিতে পারবো, টেক্সট ইনপুট দিতে পারবো না। এবং এখানে ইমেল এবং ডেট টাইম, সাপোজ আমি ডেট লিখলাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমি শুধু ডেট ইনপুট দিতে পারবো। দেখেন এখানে ডেট ইনপুট দিতে পারবো, অন্য কিছু দিতে পারবো না। তো এটা হচ্ছে ইনপুটের কাজ এবং এরপরে আমরা হচ্ছে দেখব টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, ঠিক আছে? টেক্সট এরিয়া এটা হচ্ছে এরকমটা আমরা বলতে পারি যে ইনপুটের মতো, বাট এটা ডিফারেন্ট কি, এটাকে আমরা বড় ছোট করতে পারি, ঠিক আছে? আমাদের টেক্সট লেখার জন্য টেক্সট এরিয়া, অর্থাৎ ডিটেলস লেখার জন্য, ডিসক্রিপশন লেখার জন্য আমরা ইউজ করি ম্যাক্সিমাম সময়, এটা হচ্ছে টেক্সট এরিয়া, ঠিক আছে? এবং টেক্সট এরিয়ার এখানে আমরা যদি গ্যাপ দিতে চাই, এখানে বিআর লিখে দেন, হয়ে গেল। তো এটা হচ্ছে গ্যাপ হয়ে যাবে। আবার বিআর দুইটা লিখি, এখানে কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে। তো টেক্সট এরিয়া এবং আমরা আবার বিআর লিখি, বিআর এবং এখানে আমরা একটা লিখি হচ্ছে সিলেট, ওকে? সো সিলেটের মধ্যে আমরা যখন যদি কোনো অপশন না দিই তাহলে কিন্তু এরকম থাকবে, আমাদের অপশন দিতে হবে। আমরা যদি অপশন দিয়ে দিই
যেমন অপশন হচ্ছে দিলাম হচ্ছে অপশন অপশন দিলাম হচ্ছে অপশন 1 অপশন 1 ঠিক আছে। এবং ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে যখন আমরা ব্যাক এন্ডের কাজ করব তখন এই ভ্যালুটাই কিন্তু রিসিভ করে ব্যাক এন্ডের ডাটাবেস। তো এটা হচ্ছে আমরা পরে জানবো। অপশন আমরা বিভিন্ন অপশন দিতে পারি, আরও অপশন দিতে পারি। অপশনের মধ্যে আমি দিলাম হচ্ছে অপশন 2। তাহলে কী হবে, এখানে ক্লিক করে আমরা দুইটা অপশন পাবো। এরকম আপনি অনেকগুলো অপশন দিতে পারবেন। এটা জাস্ট সিলেক্টের মধ্যে বিভিন্ন অপশন না দিলে এটা কাজ করবে না। এবং আমি যদি অপশন 2 সিলেক্ট করতে, তাহলে সিলেক্টেড আমার একটা অ্যাট্রিবিউট আছে, এটা জাস্ট ইউজ করে দিলে কি হবে, অপশন 2টা মানে ডিফল্টভাবে সিলেক্ট হয়ে যাবে যখন ব্রাউজারে হবে। তো এরপর আরেকটা অপশন আছে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বাটন। বাটনটা খুব ইম্পর্টেন্ট। বাটন হচ্ছে কোনো একটা ফর্ম সাবমিট করার জন্য আমরা যেমন বাটন ইউজ করি, কোনোটাকে ক্লিক করার জন্য বাটন ইউজ করি। তো বাটনের ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগই আছে, এবং এর মধ্যে যদি আমি লিখি বাটন এবং এর মধ্যে যদি লিখি ক্লিক ক্লিক মি, ওকে ক্লিক মি, এবং এইখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা বাটনের মতো কাজ করবে। এবং এখানে আমি টাইপ সিলেক্ট করে দিতে পারি। টাইপ হয় হচ্ছে টাইপ দুইটা, এটা হচ্ছে বাটন, এবং তাহলে এটা বাটনের মতো ক্লিক ক্লিক কাজ করবে, ব্রাউজার রিলোড নেবে না, এটা জাস্ট ক্লিক হবে। এবং আমি এখানে বাটন এবং টাইপ হিসাবে আমরা এখানে লিখতে পারি সাবমিট। তো সাবমিট করলে কী হবে, এখানে ক্লিক করলে ব্রাউজারটা রিলোড নিচ্ছে, রিফ্রেশ নিতে, দেখছেন রিফ্রেশ নিচ্ছে। তো দুইটা টাইপ থাকে। এবং বাটনটা অবশ্যই কাজে লাগে যখন আমরা ফর্ম বানাচ্ছি, এবং এখানে আমরা লিখি হচ্ছে সেভ। ঠিক আছে, সেভে ক্লিক করলে এটা সাবমিট হচ্ছে। সো এটা হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্মের জাস্ট এটুকুই জানলেই হবে, এবং প্র্যাকটিস করতে করতে আপনি ডিটেল জানতে পারবেন। আমি জাস্ট একটা স্ট্রাকচার আপনাকে বলতেছি যাতে করে আপনার শেখার সুবিধা হয়। এবং এরপরে আমরা হচ্ছে আলোচনা করব HTML এর নতুন কিছু আপডেট ফিচার আছে। যেমন আমি যদি হেডার বানাইতে চাই, ওয়েবসাইট হেডার বানাইতে চাই, আমি হেডার ট্যাগ ইউজ করতে পারি। ঠিক আছে, হেডার ট্যাগ কী হবে, এটা ডিফাইন করবে যে এর মধ্যে হেডারের ট্যাগ হবে, অর্থাৎ এর মধ্যে হেডারের ট্যাগগুলো লেখা হবে, এবং কী হবে, এটা SEO ফ্রেন্ড হিসেবে কাজ করে। হেডার ট্যাগের মধ্যে আমি সাপোজ একটা হচ্ছে ইমেজ লিখছি লোগো হিসাবে। ঠিক আছে, ইমেজ লিখছি হচ্ছে IMG ইমেজ লোগো হিসেবে নিচ্ছি, এবং এটার হচ্ছে উইথ দিচ্ছি, আমি হচ্ছে উইথ দিচ্ছি 100। ঠিক আছে, এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে লোগো হিসেবে কাজ করবে। এবং আমি এখানে একটা হচ্ছে লোগো হিসেবে কাজ করবে, এবং আরেকটা দিচ্ছি হচ্ছে আমি আরেকটা আছে হচ্ছে ন্যাভ। ওকে, ন্যাভ এটা হচ্ছে HTML এর একটা ফিচার, এবং ন্যাবের মধ্যে আমি ন্যাব বার অপশন দিতে পারি। দেখা যাচ্ছে ন্যাব বার অপশন হোম থাকে, অ্যাবাউট থাকে, বিভিন্ন থাকে। তো এর মধ্যে আমি সাপোজ দিলাম হচ্ছে এটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে জাস্ট দিলাম হচ্ছে হোম। দেখেন এখানে কিন্তু হোম সিট শো করতেছে। আমি এখানে এটা নিলাম, নিয়ে এখানে দিতে পারি হচ্ছে অ্যাবাউট। ঠিক আছে, অ্যাবাউট। তো ন্যাব বার দিলে কিন্তু দেখেন এটা কি হচ্ছে, এটা কিন্তু মানে একটা পর একটা শো করতেছে, রাইট। এবং এখানে আমি আরও লিঙ্ক দিতে পারি, যেমন কন্টাক্ট, এটা কিন্তু একটার পর একটা শো করতেছে। বাট সাধারণভাবে আপনি যদি অন্যটাকে ইউজ করেন তাহলে কিন্তু এটা হবে না। তো ন্যাপবারটা তৈরি করা হয়েছে ন্যাপবারের জন্য, অর্থাৎ HTML এ ডিফল্টভাবে এটা একটা তৈরি করে দিয়েছে। তো হেডারের মধ্যে কিন্তু আমার ন্যাব এবং ইমেজ ট্যাগ হচ্ছে। আর আরেকটি ট্যাগ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে ডিভ। অর্থাৎ আমি ট্যাগের বাইরেও কোনো একটা সেকশন তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ডিভ নিতে পারি। যেমন ডিভ মানে হচ্ছে একটা মানে আমি একটা যে কোনো একটা কোম্পানি তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কোনো একটা ট্যাগ আমি ডিফাইন করতে চাচ্ছি না, যেমন হিডার নেবার। তো সেখানে আমরা ডিপ ট্যাগ ইউজ করতে পারি। তো ডিপ ট্যাগে হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং আছে। তো এর মধ্যে আমি বিভিন্ন ট্যাগ লিখতে পারি, এতে করে কোনো পরিবর্তন হয় না, কোনো কিছু হয় না। এখানে আমরা স্টাইল লিখতে পারি। যেমন কী হয়, যে আমরা সাপোজ চাচ্ছি যে লোগোর ডিজাইন চেঞ্জ করতে, তো লোগোর ডিজাইনটা আলাদা আলাদা করতে। তো এখানে কিন্তু ডিপ দিলে, আইডি দিলে, স্টাইল দিলে কিন্তু এটার স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো ডিপ আর একটা ট্যাগ, যে ট্যাগটা আমরা যেখানে সেখানে ইচ্ছা মতো ইউজ করতে পারি, এবং এটার ওপেনিং ক্লোজিং দুইটা ট্যাগ আছে, এবং এটার তেমন কোনো পরিবর্তন হয় না। এটার ডিফল্ট কোনো স্টাইল নেই, এটাকে আমরা স্টাইল করতে পারি বিভিন্ন আইডি দিয়ে।
এটা হচ্ছে আমরা বলতে পারি হেডার ট্যাগ। তো সেমভাবে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ফুটার। এবং এখানে একটা বিষয় বলি, ফুটার ট্যাগ ফুটার ট্যাগ আছে। তো ফুটার ট্যাগের মধ্যে আমরা কি করি, যে ফুটার এলিমেন্ট লিখে, যেমন হচ্ছে আপনারা লিখতে পারেন এ লিখলেন, লিখে আপনি এখানে কপিরাইট দিলেন, কপিরাইট কিউবিক কিউবিক সফট, ঠিক আছে, কপিরাইট কিউবিক সফট। এবং এখানে যদি আমি একটা বিয়ার 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 দিলাম, এই যে দিলাম, এটা হচ্ছে ফুটার। অর্থাৎ আমার এটা কিন্তু ফুটারের মধ্যে আমি ফুটারের কন্টেন্টগুলো লিখতে পারি, যেটা সবগুলো ওয়েবসাইটে কিন্তু সেম থাকে, রাইট? সো এই দুইটা, এবং এটাও কিন্তু ফুটার কিন্তু একটা মানে এইচটিএমএল এর একটা কোড, যেটা এইচটিএমএল পরবর্তীতে আপডেটে নিয়ে আসছে। তো এখানে আমি জাস্ট আইটা কাজ কর আইটা একটা এরকম সেম আরেকটা জিনিস দেখাইতে পারি, সেটা হচ্ছে আর্টিকেল। এবং আর্টিকেলের মধ্যে আমরা লিখতে পারি, যেমন হচ্ছে সাপোজ H3 লিখলাম, আমি লিখলাম দিস ইজ আর্টিকেল টাইটেল, ওকে। এবং এর মধ্যে টাইটেল লিখলাম, এবং এখানে লিখতে পারি যে পি ট্যাগ নিলাম, নিয়ে আমি হচ্ছে লর্ড এম দিলাম, একটা প্যারাগ্রাফ দিলাম। একটা আর্টিকেলের মধ্যে কিন্তু আমি বিভিন্ন প্যারাগ্রাফ দিতে পারি, অর্থাৎ আমার এটা গুগল বুঝবে যে এটা হচ্ছে একটা আর্টিকেল, ঠিক আছে, এবং আমার কোড লিখতেও সুবিধা হবে, কোড করতেও সুবিধা হবে, এটা যদি হয়। দেখেন এটা একটা আর্টিকেল। এবং আমি চাইলে এখানে আরো কিছু ফিচার আছে, যেমন আমি শর্টলি বলি, এখানে আছে সেকশন। সাপোজ আমি চাচ্ছি যে অ্যাবাউট সেকশন, হোম সেকশন, কন্ট্যাক্ট সেকশন কোটার জন্য, তো আমি এখানে সেকশন সরি তো সেকশনের মধ্যে আমি সাপোজ হচ্ছে অ্যাবাউট সেকশনের মধ্যে আমি বিভিন্ন কোড লিখতে পারি, এবং এখানে আমি সাপোজ আইডি হিসাবে আমি অ্যাবাউট দিলাম, এবং অ্যাবাউটের মধ্যে আমরা একটা আর্টিকেল লিখলাম, ঠিক আছে, অ্যাবাউটের মধ্যে আমরা একটা আর্টিকেল লিখলাম, এবং পুরোটা আমি আর্টিকেল লিখলাম, এবং এই পুরো সেকশনটা আমি বিয়ারটাকে নিচে নিয়ে আসলাম, দেখেন। তো এটা কিন্তু একটা সেকশন, এবং আমরা এই সেকশনের মধ্যে আর্টিকেল লিখলাম, অর্থাৎ একটা সেকশনে বিভক্ত করার জন্য আমরা কিন্তু সেকশন ট্যাগ ইউজ করতে পারি। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা বিষয় লাগছে যে এইচটিএমএল ভার্সন এগুলো নিয়ে আসছে। তো এই ছিল হচ্ছে এইচটিএমএল এর বেসিক কাঠামো। তো আমরা যদি এইচটিএমএল এ সিএসএস অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে জাস্ট আমরা সিএসএস অনেকবার লিখতে হবে, যখন সিএসএস এর ক্লাস করব তখন আমরা এটা জানবো। তো ইনিশিয়ালি এটা হচ্ছে এইচটিএমএল এর স্ট্রাকচার, এভাবে আপনি কোড করতে পারবেন, এবং আপনি যত প্র্যাকটিস করবেন এই ট্যাগগুলো তত জানবেন। এবং আমি একটা লিস্ট দিয়ে দিব, যে ওয়েবসাইটের মাধ্যমে একটা ওয়েবসাইট দিব, এখানে গেলে আপনারা সবগুলো ট্যাগ দেখতে পারবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি যে যতটুকু শিখতে পারছেন, অথবা আপনার প্র্যাকটিস করলে আরো বেশি বিস্তারিত জানতে পারবেন। একটা ভিডিওর মধ্যে আসলে এত কিছু কভার করা পসিবল না, বাট আমি চেষ্টা করেছি যে ম্যাক্সিমাম যেগুলো প্রয়োজন হয় একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, সেগুলো ডিসকাস করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।